তো সবটাই তোমরা জানতে পারবে, সেটা আমার কাছ থেকে না, এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। সেটা খবরের চ্যানেল হোক, যে যাই হোক, সেই মারফতে তোমরা A to Z সবটা জানতে পারবে। তাই আমি চাইছি যে একটা মারফত মিডিলে থাকুক, যে দুজনার কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যেটুকু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, সেই অংশটা নিয়ে সবার শেষে কথা বলবো। কিন্তু সবার আগে কি বলবো, সবার আগে এই পুরো ঘটনাটা বা পুরো বিষয়টা আমি প্রত্যেকটা ভিডিও দেখে যা বুঝেছি, মানে রনের ভিডিও, রনের দিদির ভিডিও আর প্রীতির একটা পোস্ট, সেটা দেখে যেটুকু যা বুঝেছি সেটুকুই আমি আমার মতো করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা দেখুন তো যে আমার এই কথাগুলো শুনে আপনাদের পুরো বিষয়টা বুঝে নিতে সুবিধা হচ্ছে কিনা। ভিডিওর অংশগুলো পুরো আমি একেবারে কপি পেস্ট করে দিতে পারতাম, কিন্তু সেগুলো আমি করব না, কারণ তাদের ভিডিও তাদের মুখে আপনারা তাদের চ্যানেলে দেখে এসছেন বা অন্যান্য আরও অনেকের জায়গায় দেখে এসছেন। তাই শুধু শুধু যেটুকু অংশগুলো দরকার, যেগুলো যেই অংশটুকু আমি নিয়ে আপনাদের বোঝাতে পারবো, সেই অংশটুকুই আমি শুধু ব্যবহার করছি। তো চলে আসি সবার আগে ঘটনার সূত্রপাত। তো দেখুন, আজ থেকে দুদিন আগে আমাদের কাছে একটা হঠাৎ করেই চলে আসে ভিডিও ক্লিপিং। কার মাধ্যমে? রনের একটা যে পেজ আছে, বা তার হয়তো এটা কোনো পেজ নয়, এটা হয়তো তার নিজস্ব অ্যাকাউন্ট, যেটা ফেসবুকে ও ইউজ করে, সেইখান থেকে একটা ভিডিও ক্লিপিং চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে রনের সাথে রনের দিদির ঝামেলা হচ্ছে। রনের দিদিকে কিছু প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে সে তাকে মারতে তেড়ে গেছে। আর রনের এখানে দেখতে পাচ্ছি আমরা কাটা দাগ রয়েছে, বুঝতে পারছি যে অশান্তিটা বেশ অনেকক্ষণ ধরেই চলছিল। তার ছোট্ট একটা অংশ আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেখান থেকেই আমরা যা বোঝার বুঝলাম এটাই, যে ভাই বোনের মধ্যে তুমুল অশান্তি হয়েছে। দিদি, তার যে হাজবেন্ড, সে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সরকারি চাকরি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝলাম। তো এই পরেই প্রশ্ন আসতে পারে যে একটা ঘটনা যখন ঘটে তখন নিশ্চয়ই কোনো মানুষের একা সব দোষ হতে পারে না, আর একটা মানুষ সম্পূর্ণ নির্দোষ হতে পারে না। তাহলে এবার আমাদের খুঁজতে হবে, বুঝতে হবে যে এই ঘটনার মধ্যে মানে ঠিককে আর ভুলকে, কার বেশি দোষ কার কম দোষ, রন ঠিক না রনের দিদি ঠিক, ঠিক আছে, কে ঠিক, কে সত্যি কথা বলছে, কার সবচেয়ে বেশি দোষ, সেইগুলোই পর্যালোচনা করব। তো একটা জিনিস মনে করে দেখুন, রনের যে প্রথম ভিডিওটা যখন এসেছিল তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা যেদিনকার ঘটনা, মানে আমাদের সামনে এসে সেদিনকার ঘটনা নয়। সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে, এরকম আগে। যদি ভিডিওটা ভালো করে আপনারা শুনবেন, যদি বুঝবেন তাতে, যে রন আর রনের দিদি যখন ঝামেলা করছিল তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা কি শুনতে পাচ্ছিলাম, মাইকের আওয়াজ। মানে সেটা বুঝতেই পারছি যে সরস্বতী পুজোর দিন। তো পরবর্তীকালে রনের দিদি যখন সামনে আসলো তখন সে স্বীকার করলো এটা কবেকার ঘটনা, 2 তারিখের ঘটনা। মানে সেদিন কিন্তু ওনার ছেলের জন্মদিন ছিল, আর সেদিন সরস্বতী পুজোও ছিল, তাই তো। তো সেখানে সেই উপলক্ষে সে কি করেছে না, সে তার বাপের বাড়িতে এসছে। আচ্ছা, একটা কথা বলুন তো, একজন সরকারি চাকুরে তার স্ত্রী, সে তার ছেলের জন্মদিন মামার বাড়িতে কেন পালন করবে? দেখুন, করাটা কোনো অপরাধ বা অন্যায় নয়, কিন্তু তার শ্বশুর বাড়িতেই তো করা উচিত, কারণ ছেলেটা তো সেই ফ্যামিলির ছেলে, বংশের ছেলে, যে বংশের ছেলে সেই বংশের ছেলে, তার ওখানেই তো জন্মদিন ধুমধাম করে পালন করা হবে। দিদা দাদু সবাই তারা এখান থেকে যাবে, মামাকে যদি ইনভাইট করা হয় মামাকেও ইনভাইট করা হবে, মামা যাবে, সেটাই তো হওয়ার কথা। কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না। কোথায় পালন হচ্ছে না, ছেলের মামার বাড়িতে। তো যাই হোক, সেক্ষেত্রে ছেলের মামার বাড়িতে জন্মদিন পালন হয়েছে। মামার মনে হয়েছে যে আজকের দিনটা ভালো দিন, এদিন আমি আমার ভাগ্নেকে আশীর্বাদ দিতে পারবো। আর ভাগ্নের জন্য কিছু জিনিসপত্র আমি কিনেছি। কোথা থেকে না, এই যে ঘুরতে গেছিল, আপনারা সবাই জানেন রন আর প্রীতি কিছুদিন আগে পুরো সিকিম ট্যুর করে এসছে। সিকিম, তারপর মানে উত্তরবঙ্গের কয়েকটা জায়গা, আমি সিকিমটা মেন আমি বলছি, তোরা ট্যুর করে এসছে। তো সেখানে ঠান্ডার জায়গা, সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র, জ্যাকেট প্যাকেট, এইসব জিনিসপত্র সে কিনে নিয়ে এসছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, সেগুলো তার মনে হয়েছে জন্মদিনের দিনই আমি যা ভাগ্নের জন্য এনেছি বা বাড়ির জন্য যা যা এনেছি আমার সেগুলো দিয়ে আসি, আমার একই সাথে অনেকগুলো পারপাস হবে, আমার মানে আনন্দ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাগ্নের জন্মদিন। তো শুনলাম ভাগ্নের সাথে মামার খুব বন্ডিং নাকি ভালো, তাই তো।
তো ঠিক আছে, কিন্তু ভাগ্নে তো ছোট, তো এবার গেছে, গিয়ে সেখানে ওদের মধ্যে যা হওয়ার হয়েছে। তো একটা ভিডিওর অংশ একটুখানি শুনুন। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। তো বার্থডের দিন আমার ভাইয়া বিকেল বেলাতে বাড়ি আসে। তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয় আর আমার কাছে আসে, এসে বলে মা মামু এসেছে। আমি বললাম খুব ভালো কথা, ঠিক আছে যাও তুমি মামুকে হাক করো। ও গিয়ে হাকও করেছে। আমি ঘরে ছিলাম। তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি, বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না। সেটা আমি বলেছি, হ্যাঁ সেটা আমি বলে অন্যায় করেছি, একদমই এটা ঠিক কথা। আমাকে সবাই পরে বললো যে এটা তুই বলে ঠিক করিসনি। তো শুনলেন, এখানে দীপিকা মানে রনের দিদি পরিষ্কার বলছে যে সে যখন তার ছেলের কাছ থেকে শুনেছে যে তার ভাই এসছে, তখন তাকে বলেছে যে ঠিক আছে ভালো কথা, তুমি মামার সাথে কথা বলবে, সমস্ত কিছু করবে, কিন্তু মামা কিছু দিলে সেটা নেবে না। পরবর্তীকালে নিজেই আবার বলছে যে এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার অন্যায় হয়েছে। তো সবচেয়ে বড় অন্যায় হচ্ছে এটাই যে বড়দের ঝগড়া বা বড়দের অশান্তি, এর মধ্যে বাচ্চাদেরকে টানা, তাদেরকে ইনক্লুডিং মানে জাস্ট ইনক্লুড করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। যে কোনো পরিবারে বড়দের মধ্যে হাজারো ঝগড়া হতে পারে, কারণ সেইগুলোর মধ্যে রিজন কি আছে না আছে বড়রা বোঝে, কিন্তু বাচ্চারা এগুলো বোঝে না। এই যে সবচেয়ে বড় একটা বাজে শিক্ষা, আর বাজে শিক্ষার পরিচয় দিল রনের দিদি, তার কথা শুনেই বুঝতে পারলাম যে অশান্তির জড় বা অশান্তির যে মূল সে নিজের মুখেই কিন্তু স্বীকার করে নিল, তাই না? তার উচিত হয়নি, একদম উচিত হয়নি। যে মামার সাথে ভাগ্নের ছোটবেলা থেকে যার বন্ডিং, মামা আজ নতুন কিছু দিচ্ছে এরকম তো নয়, এর আগে যেগুলো দিয়েছে সেগুলো সব ঠিক আছে, আর আজই মামার এই জিনিসটা খারাপ হয়ে গেল। তো তার কারণটা কি? তার কারণটা অনেক বড়, যেটা কিনা আমরা বুঝতে পারছি। তো এর আগে প্রীতির সাথে যে রনের ঝামেলা যেটা হয়েছিল, যেটা আমরা শুনেছি ঝামেলা, তো প্রীতি তার বাপের বাড়িতে চলে গেছিল। প্রীতি বলেছিল বেশ কিছু বিষয় রয়েছে, আমি এগুলো বলতে পারছি না এখন, কিন্তু তোমরা বুঝে নাও যে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে বলে ও নতুন করে শুরু করেও ছিল। তো একটা কিন্তু অভিযোগ উঠেছিল, যেটা কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে জেনেছিলাম, এই যে প্রীতির একজন যে এক্স বয়ফ্রেন্ড ছিল, তার সাথে যোগ হয়ে তার মানে বেশ কিছু জিনিস টিপস দিয়ে তার দিদি মানে তাকে আর কি দিদি নিয়ে এসেছিল যে আবার এদের মধ্যে ঝামেলা অশান্তির জন্য হয়তো পুরনো কোনো কথা, এরকম একটা অভিযোগ শুনেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই অভিযোগটা কিন্তু সত্যি বলে মনে হচ্ছিল, সেদিন মনে হচ্ছিল না, আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, রন প্রীতির মধ্যে যে ঝামেলা বা অশান্তি হয়েছে তার মধ্যে অবশ্যই তার দিদির কিন্তু প্রচুর হাত রয়েছে। তো যাই হোক, একটা জিনিস শুনলাম, কোনো সমস্যা নেই, আমার কোনো মানে ওদেরকে নিয়ে রিপোর্ট বা মানে অভিযোগ বলো আমার কিছু নেই, কিন্তু আমার ভাইয়ের মূল খারাপ লেগেছে সেই দিনের কথা শুনে বুঝেছি। মানে ওদের ওই যে আমি যেই দুটো ভিডিও করেছিলাম ওটাই হচ্ছে মূল কারণ আমি কেন ভিডিওটা করেছিলাম। শুনলেন ওর দিদি বলল কি যে ওদের মধ্যে কি আমার কোনো ঝামেলা, ওদের ঝামেলার মধ্যে আমার কোনো কিছু নেই, ওরা ওদের মতো কি ঝামেলা করছে কি না করছে সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। অ্যাকচুয়ালি ওদের ঝামেলার মধ্যে ওনার লেনা দেনা নেই, কিন্তু ওনার প্রচুর হিংসা আছে প্রীতির প্রতি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রীতির প্রতি ওনার প্রচুর হিংসা রয়েছে। প্রীতি যে লাইফটা লিড করছে ওনার হয়তো সেই লাইফটা ভালো লাগে খুব, যে এরকম ঘুরবো বেড়াবো, সংসার রয়েছে, কিন্তু সেই এখনো প্রেমিক প্রেমিকার ভাব, এইগুলো এই যে রিলস করছে হানা টানা করছে, এগুলো দেখে কোথাও না কোথাও যেহেতু নিজে করতে পারেন না, তো সেই জন্য সেগুলোকে মানে যেহেতু নিজে করতে পারেন না সেই জন্য সৃষ্টি ছাড়া মনে হয়, আর মনে মনে প্রচুর হিংসা হয়। ওনার চোখ মুখ থেকেই হিংসা পুরো ঝরে ঝরে পড়ছে। হতে পারে উনি নানান রকম নানান কথা ভাবতেই পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা এটাই সত্যি। আজকে না হলে মামার কাছ থেকে তার ভাগ্নেকে দূরে করার মানে কি হয়? তাদের মধ্যে যা হয়েছে হয়েছে, মামা কেন ভাগ্নেকে কিছু দিতে পারবে না? ও আসল কথাটা এটাই হচ্ছে গিয়ে যে মামা যে পথে ইনকাম করছে সেইটা নিয়ে আপত্তি রয়েছে, তাই তো? বা এটাও হতে পারে যে তার মনে হতে পারে যে জামা কাপড় যেগুলো কিনেছে সেগুলো সব প্রীতি কিনেছে, তো সেগুলো আমার ছেলেকে আমি পরতে দেব না, তাই তো? তো আমি ওদের ওই শপিংয়ের ভিডিও দেখিনি, যদি ভিডিও দেখতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম। আপনারা গিয়ে দেখে নেবেন, হয়তো যে জিনিসগুলো চুজ করেছে, যেগুলো আর কি
কিনেছে সেগুলো হয়তো ওনার মনে হচ্ছে যে সেগুলো সব প্রীতি হয়তো কিনেছে, সেই জন্যই সেগুলো তার ছেলেকে পড়তে দেবে না। তো তাহলে মনে প্রচুর কিন্তু হিংসা রয়েছে, প্রচুর হিংসা রয়েছে, রাগও রয়েছে। তো ওই যে আগের বার রন আর প্রীতির মধ্যে যেটা হয়েছিল সেটার জন্য উনি যে বসে যে ভিডিওগুলো করেছিল সেটার জন্য অবশ্যই রন প্রতিবাদ করেছে যে আমাদের মধ্যে হয়েছে, তুমি কোনো কথা পাবলিক করতে গেছো কেন? তো উনি পাবলিক করতে গেছে কারণ ওনার ওপর, ওনার মায়ের ওপর আঙুল তোলা হচ্ছে, সেই জন্য উনি ওই ভিডিওগুলো করেছেন। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে ওনার আর ওনার মায়ের ওপর আঙুল তোলার প্রচুর কারণ রয়েছে। যে মা কিনা মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলেকে ফাঁসায়, সেই মায়ের সম্পর্কে সে যে অফ দ্য ক্যামেরা কি করতে পারে আমরা খুব ভালো করে বুঝতে পারছি। নিজেই কি বলছে যে আমরা ওকে আটকানোর জন্য মিথ্যা বলেছি যে কাকির অবস্থা খুব খারাপ, তুই তো কোপ দিয়ে চলে গেছিস, কাকির অবস্থা খুব খারাপ। কিসের জন্য? না, ওকে আটকানোর জন্য। কেন? সত্যি কথা বললেই তো হয় যে যা হয়েছে হয়েছে, আয় এখানে। তো ওকে কিভাবে ডাকার জন্য ডাকছে? যে মিথ্যে কথা বলে, যে বটি দিয়ে ওই যে লেগে গেছিল, কাকির খুব অবস্থা খারাপ। নিজেরাই কিন্তু বলছে যে রন কোনো বটিতে কোপ দেয়নি। কাকির কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস, আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করব, তুই বাড়ি আয়, হ্যাঁ তুই দেখে যা, কাকির কিন্তু খুব খারাপ অবস্থা। তো মানে শুধুমাত্র ওকে, ও যাতে চলে না যায় তার জন্য ওকে এরকমটা বলা হয়েছে। এরকমও বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে, কাকির কিন্তু বটির মানে কেটে গেছে, অনেকটা কেটে গেছে, কাকি কিন্তু খুব রেগে গেছে, এরকম ধরনের মানে ওকে মিথ্যে কথাই বলা হয়েছিল যাতে ও আবার ফিরে আসে। ঠিক আছে, তো যাই হোক, খুব ভালো কথা, ও আবার পরে ফিরেও এসেছিল। একটা ভদ্র সমাজে একটা ভদ্র মহিলা বলছে বটিটা নিয়ে গেছি ওখানে, মানে উঠোনে গিয়েছি, কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি, মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি। ঠিক আছে, বটিটা তুলে নিয়ে এক হাতে, যে বটিটা আমার তুলতে হয়েছে ঝগড়া অশান্তিতে, কেন মুখের কথা হয় না? বটি তুলতেই হয়। কোন সমাজে, কোন বস্তিতে বাস করেন উনি? কোন বস্তিতে বাস করেন যে যেখানে মানে কোনো কথায় কোনো আর্গুমেন্ট হলে সেখানে বটি তুলতে হয়? এটা কোন ধরনের ছোট লোকিপনা? তো যাই হোক, একটা জিনিস যেটা খুবই আপত্তিকর, দুজনের মধ্যে কথা হচ্ছে, রন হয়তো বলেইছে যে কেন আমার জিনিস নেবে না, এরা আগে তো নিয়েছে, কেন তুমি বারণ করবে, হয়তো এগুলো হয়েছে। সেক্ষেত্রে যে কথাগুলো উনি বলেছেন খুবই আপত্তিকর কথা হচ্ছে কি, আমিও বলেছি হ্যাঁ বল, তোকে তোদের সংসার ভাঙার জন্য যদি আমি দায়ী হয়ে থাকি, তোর কাছে যদি প্রমাণ থাকে বা কিছু, বা তোর কি অভিযোগ আছে বল। ও সেরকম কিছু আমাকে দেখাতে পারেনি। ঠিক আছে, তো দেখাতে পারেনি। সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে, টাকার ইয়ে আছে, মানে এরকম ধরনের এরকম কিছু একটা বলে ফেলেছিলাম। সেই সোর্সেই ও ওই কথাটা বলেছিল, চাকরির কথাটা। ঠিক আছে, চাকরির কথাটা এসেছে এখান থেকে, যে আমার বর তো কোমর দুলিয়ে ইনকাম করে না, এই কথাটা খুবই আপত্তিকর। আপনার বর ঘুষ দিয়ে সরকারি চাকরি করে, আর আপনার বর নিজে কোমর দোলায় না ঠিকই, কিন্তু আপনাকে তো দোলাতে ভালোই দেয়, ভালোই তো আপনাকে দোলাতে দেয়, সেখান থেকে তো দুলিয়ে দুলিয়ে আপনিও ইনকাম করেছেন। তখন মনে হয়নি এই প্রীতি কিন্তু আপনার চ্যানেলটা খুলে দিয়েছিল? এই যে এত বড় বড় মুখ নাড়া দিচ্ছেন না, যদি দম থাকে নিজের চ্যানেলটা বন্ধ করে দিন, সোশ্যাল মিডিয়া আসবেন না। যে জিনিসটা এই যে কোমর দুলিয়ে দুলিয়ে যেখান থেকে ইনকাম করছেন, এত জঘন্যভাবে সেই জায়গাটাকে ছোট করছেন, মুখ দেখান কি করে মুখ দেখান? এখানে যে নিজের কাজকে সম্মান করে না, সে অন্য কাকে কি সম্মান করবে? আপনি এটা কাজ হিসেবেই তো করেছেন, ইনকাম তো করেছেন সেখান থেকে। তাহলে আপনার বর নিজে কোমর না দুলালেও আপনাকে বেশ ভালোই দুলাতে দেয়, ভালোই মুখ নাড়া দিতে দেয়, তাই না? সেখানে আপনাকে আটকাতে পারে না, এটা বলতে পারেন না যে না আমাদের টাকা পয়সা তো কোনো অভাব নেই, তুমিও দুলিও না, আমিও দুলাই না, তুমিও দুলিও না। কেন করেন না সেটা? আজকে যে বাড়িটা রনের তৈরি বাড়ি, ওটা হ্যাঁ আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনার বিয়ে হয়ে গেছে, খুব ভালো কথা, নিশ্চয়ই যা সম্পত্তি আছে ভাগ আপনিও পাবেন, সেটা পাওয়া আপনার মানে সেটা অধিকার। কিন্তু বাড়িটা তো রন তৈরি করেছে, সেই নিজের তৈরি করার বাড়িতেই সে এখন নিজে থাকতে পারছে না। কি হচ্ছে না, তাকে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, ভাড়া দিয়ে থাকছে, সে একা একা থাকছে। কারণ সত্যি কথা বলতে
প্রীতির যে পোস্টটা পড়লাম তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আপনাদের কথা চিন্তা করেই সে হয়তো ভাবছে, এই যে যেগুলো বলেছে না যে আপনারা কি ধরনের টর্চার করেছেন, সেই জন্য হয়তো ভাবছে যে আপনার মতো ফ্যামিলি তার সেখানে হচ্ছে রন, এখন রনের সাথে ওর বিষয়টা ওর ডামাডোল মতো একটা না একটা তো কিন্তু আসছেই, যেটা ভেবেছিল যে খুব ভালো পরিবার, রনের মা, রনের দিদি কি ভালো, রনের বাবা কি ভালো, আজ তার মনে একটু না একটু তো সন্দেহ জাগছে। কিন্তু আমি যতদূর জানি রন প্রীতি ওরা দুজনকে প্রচণ্ড ভালোবাসে। আর একটাই কথা বলবো যে এই পারিবারিক ঝামেলা অশান্তি নিয়ে তোমরা তোমাদের নিজেদের সম্পর্কটা নষ্ট করো না। রন যখন কেঁদে কেঁদে বলছিল যে আমি একা একা রান্না করছি, একা একা সব করছি, আমি একা একা থাকছি, সত্যি খুব কষ্ট লাগছিল। প্রীতির উচিত তোমার এখন রনকে পুরোপুরি সাপোর্ট করা। দেখো তোমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো, তারপর তোমরা শ্বশুর বাড়িতে, তোমার ওই বাড়িতে ভিটেটা জায়গাটা হয়তো তোমার শ্বশুরের, কিন্তু বাড়িটা তো রনের তৈরি, রনের টাকায় তৈরি। সে কোমর দুলিয়ে হোক আর যেভাবেই হোক সে ইনকাম তো করেছে এই জায়গাটা থেকে, শুধু ইনকাম নিজে করেনি, একটা এমন জায়গা তৈরি করে দিয়েছে যেখানে ওর বাড়ির এই যে দিদি, যে যদি ও রনের যদি দিদি না হতো তাকে ঘুরেও কেউ দেখতো না, আজকে এতগুলো মানুষ তাকে দেখছে, সেটা কার জন্য দেখছে? রন আর প্রীতির জন্যই দেখছে, তাই তো? এই যোগ্যতাটাও কিন্তু রনই করে দিয়েছে। ওর দিদি সেটাকে ছোট করছে, সেটা ওর দিদি নিজে ছোট হচ্ছেন, উনি বুঝতে পারছেন না। তো এবার আসি এই যে ঘটনাটা, 2 তারিখের ঘটনাটা, তাহলে এতদিন পর আমাদের সামনে কেন আসলো, তাই না? 2 তারিখের ঘটনা 6 তারিখে আমাদের সামনে কেন আসলো? আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে, আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কি নেব। কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে, কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সব কিছু চলছে, তার কি নজরে পড়েছে ভগবান জানে। ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে। আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম, আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো, তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না। তার কারণ এই যে ওর দিদি বলছে না, আমি বিষয়টা সোশ্যাল করতে চাইনি, না আপনি সোশ্যাল করতে চাননি, আপনি আপনার ভাইকে মেরে ধরে কেস করেছেন আর তার নামেই ব্লেম দিয়েছেন যে সে কুপিয়ে চলে গেছে। কিন্তু কথাটা মিথ্যা, আপনার কথাতেই পরিষ্কার হয়ে গেছে যে জাস্ট একটুখানি আপনার হাত থেকে ছিনাছাপটি করতে গিয়ে আপনার হাত দিয়েই ওই পাশের বাড়ির কাকিমার এখানটায় লেগেছে, রনের হাত দিয়ে নয়। মিথ্যেবাদী মহিলা একটা, কথা বলতে বলতে করছে, পুরো পরিষ্কার বুঝতে পারছি বানিয়ে মিথ্যে কথা বলছে। তো যাই হোক, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রনের হাতে নয়, আপনার হাত থেকেই আপনার ওই পাশের বাড়ির কাকিমার লেগেছিল। তো সেক্ষেত্রে সেটা রনের ওপর চাপিয়ে আবার ডেকেছেন ওকে, ডেকেছেন, ও এসেও ছিল, আপনার ভিডিওর মধ্যেই পরিষ্কার সব রয়েছে। তাহলে এখন তারপর কি করলেন? ছোট ভাই, আমার ছোট ভাইয়াকে একদম গুছিয়ে বাঁচ দেওয়ার জন্য তার নামে মিথ্যা কেস করলেন। আপনি জানেন আপনার কি হবে মিথ্যা কেস করার জন্য? ভাইকে ফাঁসানোর জন্য, মিথ্যা কেস করার জন্য আপনার নামে কি হতে পারে আপনি জানেন? রন এই জিনিসটাকে কোনোভাবেই সোশ্যাল করতো না। যদি সোশ্যাল করার হতো 2 তারিখেই এই ভিডিও ক্লিপিংটা ছাড়তো। ও 6 তারিখে ছেড়েছে এই কারণেই, কারণ আপনারা ওর নামে মিথ্যে মামলা করেছেন। ও তখন এটা সামনে আনার চেষ্টা করেছে যে সবাই তাহলে জানুক আসল সত্যি কি, আসল মিথ্যে কি। রনের দোষ কোনোটুকু একটুও ছিল না। হ্যাঁ, একটাই যে ও উচিত কথা বলে ফেলেছে। আপনি যখন ওকে ওর কাজের জায়গাটা ছোট করার চেষ্টা করেছেন যে তোরা কোমর দুলিয়ে ইনকাম করিস, এটা যখন আপনি বলেছেন, ও তখন সেটা সহ্য করতে পারেনি। কেন? কারণ এই টাকা থেকে ইনকাম করিস, এই কোমর দুলিয়েই ও আপনি যেই বাড়ির তলায় ওকে ঘাড় ধাক্কা দিচ্ছিলেন না, যে রুমটা থেকে ও বানিয়েছে, আমরা সব চোখে দেখেছি। নিজের কাজের জায়গাটাকে ও ছোট হতে দিতে পারেনি, নিজের ভালোবাসাকে ছোট হতে দিতে পারেনি। আপনি প্রীতির সম্পর্কেও ছোট বড় কথা বলেছেন, বলে ওকে খেপিয়ে তুলেছেন, এটা পরিষ্কার। চুলের মুঠিটাও আপনার এমনি ধরেনি। যখন আপনার কাছে এসছিল, আপনি বললেন না ক্যামেরা হাতে নিয়ে এসে বলছে যে এই দেখো এইটা কিরকম দিদি, এর জন্য আমাদের অশান্তি হয়। এরকম অনেক ভাই বোনের মধ্যেই হয়।
অনেক ভাই বোনের মধ্যেই হয়। এখনো স্টিল অনেক বয়স হয়ে গেছে, তাও কিন্তু এক ভাই বোনকে মায়ের কাছে, মা জানো তো বোন এরকম করেছে, বা জানো তো মা দাদা এরকম করেছে, বোনও বলে ওগুলো মজা। কিন্তু আপনি সেই মজা নিতে পারেননি, কারণ আপনার মনের মধ্যে প্রচুর হিংসা। আপনি অবশ্যই কুরুচিকর কোনো কথা বলেছেন প্রীতির সম্পর্কে, সেই জন্যই ও চুলের মুঠি আপনার ধরেছে। অন্যায় করেছে, আমি সাপোর্ট করছি না। বড় দিদির চুলের মুঠি ধরা একদম উচিত হয়নি, এটা একদম। কিন্তু যখন আপনি তার ভালোবাসাকে কোনো ছোট বড় কথা বলছেন, সে কি করবে? তবে চুলের মুঠি না ধরে এমনি কথার মাধ্যমে কথা বলা উচিত ছিল রনের। অবশ্যই এটা আমি কখনোই সাপোর্ট করব না, রন চুলের মুঠি ধরে যে ভালো করেছে, একদম নয়। কিন্তু তার এগেনস্টে আপনি কম মেরেছেন, ঘাড় ধাক্কা দিয়ে একটা কত বড় জোর ফোর্স লাগালে একটা ছেলের মুখে এরকম কাটা দাগ হয়ে যায়। যে ছেলেটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, যার মুখ দেখিয়েই তার ইনকাম, তার মুখের মধ্যে আপনি এরকম একটা দাগ করে দিয়ে আমার ভাইয়াকে খুব ভালোবাসি করছেন। আপনার লজ্জা করে না? আপনার ভাইয়ার নামে আপনি ফলস কেস করেছেন, সেই জন্য আজকে ও এই জিনিসটা সোশ্যাল করতে বাধ্য হয়েছে। ছেলেটা কাজে। মোটিটা তুমি কিভাবে ধরলে? তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্চাপটা দিদি আমায় প্রথম শুরু করে। তো আমার অপরাধ কি? আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো, মানে আমার বাড়িতে ও গেছিলো। আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়, এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত দরকার, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি, মানে আমি তোর জেল খাটাবো। তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, তুই আজ একটা অন্য বউরে ওই কনিকা কি হবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না আমি করছি বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? তার মা তাকে বলছে হ্যাঁ ফাঁসাবো। তো এই বিষয়টা কি বলুন তো? এই যে মা বলছে না আমার ছেলে আমার মেয়ে দুজনেই আমার ভালোবাসার। একটা ছোট্ট গল্প বলছি শুনুন। এক ভদ্রমহিলা, তার ছেলেরও বিয়ে হয়েছে, মেয়েরও বিয়ে হয়েছে। তার সাথে প্রতিবেশী একজনের দেখা হয়েছে, জিজ্ঞাসা করেছে কি দিদি আপনার তো ছেলেরও বিয়ে হলো মেয়েরও বিয়ে হলো, তা বলি বৌমা কিরকম শুনবে? বৌমা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, আমার ছেলে তার সামনে চা নিয়ে দাঁড়ায়, রান্না করে দেয়, জামা কাপড় কেচে দেয়, ওই রোজ শুধু ঘুরে বেড়ায়, এখানে খাচ্ছে সেখানে খাচ্ছে, আমার ছেলেটাকে পুরো ভেড়া বানিয়ে রেখে দিয়েছে। তো সেটা শোনার পর প্রতিবেশী বলছে তা মেয়েরও তো বিয়ে দিলেন, জামাই কিরকম? জামাইয়ের কথা আর বলো না গো, আমার মেয়েটাকে মানে একদম তুলোর মধ্যে তুলে রেখেছে। সকালবেলা উঠলে চা দেয়, মাঝে মাঝে ঘুরতে টুরতেও নিয়ে যায়, রেস্টুরেন্টে খাওয়ায়, মেয়েটাকে মানে একদম যা চায় যখন চায় সব এনে দেয়। আমার জামাই হচ্ছে দেব তুল্য। তো এটাই হচ্ছে মাদের ডিফারেন্স। জামাই যখন তার মেয়ের গোলাম হয়ে থাকবে সেটা দেবতুল্য হয়ে যাবে, কিন্তু ছেলে যদি বৌমার একটুখানিও কিছু দেখে নেয়, ছেলে যদি বৌমার একটুও যদি মানে তার সাপোর্ট করে, তাহলে ছেলে হয়ে যাবে কি না ভেড়া। এই হচ্ছে মাদের দোগলামি। আমিও একজন মা, আমার ছেলেও আছে মেয়েও রয়েছে, আমি তাও বলছি এই কথাটা। এগুলো হচ্ছে দোগলামি। তো মা এখন এটাই ধারণা যে ছেলে কারি কারি ইনকাম করছে, সব তো বৌমার কাছে যাবে, আমার তো কিছু হবে না, কিন্তু মেয়ে আমাকে দেখবে, তাই মেয়েকেই সাপোর্ট করি।
কারণ মেয়ে নিজের শ্বশুর বাড়িতে থাকে না, শ্বশুর বাড়িতে তার সে শাশুড়িকে কি করছে সে নিয়ে কোনো চাপ নেই, কিন্তু মেয়ে তো মা বাবাকে দেখছে, তাই না? এই জন্য মেয়ের সাপোর্ট তো আমি পাবো, তাই মেয়েকেই সাপোর্ট করি। ছেলে ঢুকে যাক, কারণ ছেলে তো এখন বৌমার হয়ে গেছে, ছেলে তো এখন আর আমার নেই। এটাই হচ্ছে রিয়েলিটি, আমাদের সমাজের রিয়েলিটি এটা। এই জন্যই মা নিজে বলছে হ্যাঁ তোরে জেল খাটাবো আমি। কি অবস্থা, কি অবস্থা। জামাই এখন ওই যে বাড়ি, জামাই এখন যেটা রন বললো আর কি, সবই ভিডিওর মধ্যেই রয়েছে। রন যেটা বলছে যে ওনার যে কিসের চোখ পড়েছে আমি জানি না, উনি এখন আমি ওখানে না গেলেই ভালো হয়। তো রন তোমাকে একটাই কথা বলবো, তুমি শূন্য থেকে শুরু করেছিলে ভাই, তুমি আবারও শুরু করো। যেটা গেছে সেটা গেছে, যেখানে ভাড়া নিয়ে আছো নিজের পায়ের মাটি শক্ত করো। বাড়িটা বানিয়েছিলে তুমি নিজের কষ্টের পয়সায়, কিন্তু বানিয়েছিলে বাবার ভিটেতে, বাবার জমিতে। তোমার উচিত ছিল আলাদা করে জমি কিনে নিয়ে তারপর বাড়িটা বানানোর তোমার নামে। ওই যে ভেবেছো বাড়ি বানাচ্ছি, বাবা মা আমরা সবাই একসাথে থাকবো, কিন্তু এটা আজকের ডেটে আর চলে না ভাই, আজকের ডেটে চলে না। তো এবারে সেই সবশেষে যে কথাটা প্রথমে বলেছিলাম, তো পুরো পরিষ্কার বুঝতে পারছি যে এ কারোর সাথে যোগাযোগ করেছে। এই যে বলো না যে একজন তৃতীয় ব্যক্তি সে সবটা বলবে, তো আমার মন বলছে যে তার মধ্যে একজন তো থাকবে এই প্রীতির এক্স বয়ফ্রেন্ড, আর হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে উনি যোগাযোগ করবেন, করে নিজের মতো করে পুরো ঘটনাটাকে সাজিয়ে নিয়ে তার মুখ থেকে বলাবে, দর্শকদেরকে মোল্ড করার চেষ্টা করবে। তো আমি তো এনার আর কোনো কথায় বিশ্বাস করব না, যা বোঝার বোঝা হয়ে গেছে। এনার বডি ল্যাঙ্গুয়েজ, এনার কথাবার্তায় পরিষ্কার বুঝতে পারছি যে কিছুই না, একটা সামান্য জিনিসকে এতটা টেনে খিচড়ে নিজের রাগ, নিজের হিংসা সমস্ত কিছু জাস্ট উনি উগড়ে দিয়েছেন, আর তার এই ছোট্ট জিনিসটাকে বড় করেছেন। রনের দোষ একদম নেই আমি বলবো না, দোষ যে দিদির চুল ধরাটা একদমই উচিত হয়নি, একদম উচিত হয়নি, কিন্তু ইনি জাস্ট ইনস্টিগেট করেছেন, মানে খুঁচিয়েছেন। আর আমি এখন অপেক্ষা করছি যে প্রীতি কখন মুখ খোলে। অবশ্যই প্রীতির কথা শুনতে চাই, কারণ এদের এই মুখোশ পরা যে মুখগুলো সেগুলো যাতে ছিঁড়ে চলে আসে আর দর্শকদের সামনে সবকিছু চলে আসে। রনকে আজ থেকে দেখছি না, অনেক দিন থেকে দেখছি রন প্রীতিকে, ঠিক আছে? তার রনকে একটাই কথা বলবো, একদম কাঁদবে না। আর এই যে তোমার বিরুদ্ধে যে ফলস কেস করেছে তার পুরো প্রমাণ কিন্তু উনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সবার সামনে দিয়ে গেছে, যে তোমাকে কিরকম ভাবে ডাকা হয়েছিল, যে দেখ ওই পাশের বাড়ি কাকিমা কিন্তু কেস করবে, তুই ওটা কুপাইছিস। কোনো কুপানোর কোনো রকম কোনো চিহ্ন, ওই পাশের বাড়ির কাকিমাকে দেখলাম বসে আছে, কোনো কোপানোর চিহ্ন কিছু ছিল না। আর ভদ্রবাড়ির মহিলা বলছে হাতে বটি তুলতেই হতো, কেন আপনি বস্তি বাড়িতে থাকেন? তো সেখানেই বলছি যা বোঝার বোঝা হয়ে গেছে। দর্শকরা এই রনের এই পুরো ঘটনার মধ্যে আমি বলছি যে আমার যা মনে হচ্ছে রনের দোষ অনেকটাই কম। এগুলো পুরোপুরি এই পুরনো রাগ জমিয়ে রেখে হঠাৎ করে একটা সুযোগ পেয়ে জাস্ট এই জিনিসটাকে করে ফেলেছে, আর রন এই জিনিসটা সোশ্যাল করতে চায়নি, এটাও বুঝতে পারছি। এই দিদি কেস, ফলস কেস, মা সবাই ওরা মিলে ফলস কেস করেছে বলে ও জাস্ট নিজের সত্যটা আর নিজেকে বাঁচানোর জন্য ও জিনিসগুলোকে দর্শকদের হাওয়ালে করে দিয়েছে, আর দর্শকরা ঠিকই বুঝবে, ঠিক আছে? তো যাই হোক, একটাই কথা বলবো, রন তুমি আবার নতুন করে শুরু করো ভাই, কোনো চাপ নেই, হবে, নিশ্চয়ই হবে। তোমার সাথে প্রীতি আছে, তোমার ভালোবাসা রয়েছে, আর পুরনো কোনো ঘটনা যেন তোমাদের নতুন করে কোনো রকম ভাবে না আর কি ডিস্টার্ব করতে পারে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ঠিক আছে? আর এইসবের মধ্যে প্রীতিরও বুঝতে পারছি যে প্রীতির নিজের কন্টেন্ট করতে প্রবলেম হচ্ছে, এইসব টেনশন, এইসব ঝামেলা থাকলে মানুষের হয় কখনো? তো সব তোমরা ঠিক করে নাও, আবার নতুন করে শুরু করো। আর বাড়ি মনে করো চলো, মা বাবাকে করে দিয়েছি, এটুকু ছেলে হয়ে আমি করেছি, ব্যাস, কোনো দাবি দাবা রেখো না, এটুকুই আমি বলবো। তুমি দাবি করবে না, তুমি বড়, তুমি ছোট তো, কিন্তু তুমি বড় বাড়াপ্পান যেটাকে বলে সেটা দেখাও, দেখবে ভগবানও তোমার সাথ দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।